ধ্বনির উচ্চারণ, মধ্য অধ্বনির উচ্চারণ। দেখেন আমরা গত ক্লাসে পড়েছিলাম আদ্য, আদ্য মানে শব্দের শুরু, মানে আদ্য অধ্বনির উচ্চারণ। আজকে পড়বো হচ্ছে মধ্য অধ্বনির উচ্চারণ, মানে শব্দের মাঝখানে অধ্বনিটা কি করে উচ্চারিত হয়। আচ্ছা, আমরা ওই ক্লাসে বলেছিলাম, যারা আজকে নতুন তাদের জন্য অন্ততপক্ষে মনে করার জন্য বলতেছি, যে অধ্বনির উচ্চারণ দুই রকম, একটা হচ্ছে সংবৃত আর একটা হচ্ছে বিবৃত। সংবৃত মানে হচ্ছে উচ্চারণ অধ্বনি উ এর মতো হবে, আর বিবৃত মানে হচ্ছে অধ্বনির উচ্চারণ অ এর মতোই হবে। তাহলে অ যদি অ এর মতোই হয় তাকে বলা হয় কি বলে, বিবৃত। আর অ যদি উ এর মতো উচ্চারিত হয় তাহলে সেটা বিবৃত। শব্দের শুরুতে অধ্বনি কি করে সংবৃত হয় সেটা দেখিয়েছিলাম। এখন দেখবেন শব্দের মধ্যে অধ্বনির উচ্চারণ কি করে সংবৃত হয়, মানে হচ্ছে কি করে অধ্বনি উ এর মতো উচ্চারিত হয়, এইটা আপনাকে দেখতে হবে। তাহলে এক নম্বরে লিখবেন মধ্য, মধ্য অ। মধ্য অ মানে শব্দের মাঝখানে অ, মধ্য অ এর পর রস্বই বা রস্বৌ ধ্বনি থাকলে, শব্দের মধ্যে মানে মধ্য অ এর পর রস্বই বা রস্বৌ ধ্বনি থাকলে সেই অ, সেই অ ও এর মতো উচ্চারিত হবে, ও এর মতো। তাহলে অধ্বনি কার মতো হবে, উ এর মতো। অধ্বনি উ এর মতো উচ্চারিত হবে। তাহলে অধ্বনি উ এর মতো, অধ্বনি উ এর মতো উচ্চারিত হবে, উ এর মতো উচ্চারিত হবে। যেমন যদি আমরা যেমন দিয়ে দেখি, তাহলে দেখেন কাকলি, শব্দটা হচ্ছে কাকলি। দেখেন কা ক, এই যে ক ধ্বনির মধ্যে একটি অ ধ্বনি আছে শব্দের মাঝখানে, এবং শেষে কি আছে, হ্রস্বইকার আছে। তাহলে যদি প্রথমে মানে মাঝখানে অধ্বনি থাকে এবং শেষে হ্রস্বইকার থাকে, তাহলে এই অটা ও এর মতো উচ্চারিত হবে, এবং সেক্ষেত্রে এর উচ্চারণ হয়ে যাবে কাকলি, কাকলি। তাহলে কাকলি না কাকলি আর নেই, হয়ে গেছে কাকলি। শব্দের মাঝখানে ওকার উচ্চারিত হচ্ছে। এরপর দেখেন শব্দটা হচ্ছে জলধি। শব্দের মধ্যে এখানে অধ্বনি আছে আর এখানে আছে রস্বই। তাহলে এই রস্বইটা আর রস্বের প্রভাবে এই অটা অ থাকবে না, অ হয়ে যাবে ও এর মতো। তাহলে শব্দটা হয়ে যাবে জলধি, শব্দটা হয়ে যাবে জলধি। আবার দেখেন শব্দটি হচ্ছে সকরুণ, সরি সকরুণ, সকরুণ। এই যে ক, ক এখানে একটা অধ্বনি, এই র এর মধ্যে রস্বউকার আছে, এই রস্বউকারটা থাকবে না। শেষ পর্যন্ত এই রস্বউকারের প্রভাবে এই ক এর অটা উকার হয়ে যাবে, এবং সেক্ষেত্রে এটার উচ্চারণ হয়ে যাবে সকরুণ, সকরুণ। তাহলে সকরুণ হয়ে যাবে সকরুণ। তাহলে এই হচ্ছে 1 নম্বর নিয়ম। আশা করি লিখতে পেরেছেন। লেখা শেষ হলে একটু চ্যাট বক্সে লিখবেন, লেখা শেষ হলে একটু চ্যাট বক্সে লিখবেন আপনার শেষ কিনা। লেখা শেষ হলে একটু চ্যাট বক্সে লিখবেন যে শেষ কিনা। জি, গুড, হ্যাঁ গুড, লেখা শেষ। তাহলে আমি 1 নম্বর নিয়ম মুছলাম, লিখবেন 2। এবং আজ থেকে তো ক্লাস শেষে এগুলোর আপনি পিডিএফ পাবেন একবারে, মানে কম্পোজ করা পিডিএফ। আশা করি আর মানে আপনাদের কোনো সমস্যা হবে না। 2 নম্বর, মধ্য অ এর পরে, মধ্য মানে শব্দের মধ্য মাঝখানে, মধ্য অ এর পরে মানে শব্দের মাঝখানে যদি অধ্বনি থাকে, এর পরের ধ্বনিতে, এর পরের ধ্বনিতে রি থাকলে বা রিকার থাকলে, রিকার থাকলে অ ও এর মতো, অ ও এর মতো উচ্চারিত হবে। তাহলে অধ্বনি উ এর মতো উচ্চারিত হবে। তাহলে শব্দের মধ্যে যদি অধ্বনি থাকে এবং অ এর পরের ধ্বনিতে যদি মানে রিকার থাকে, তাহলে এই অটা ওকার হয়ে যাবে। যেমন দেখেন শব্দটা হচ্ছে লোকনৃত্য, শব্দটা হচ্ছে লোক নৃত্য। লোক, দেখেন এই যে ক, ক এর মধ্যে একটি ধ্বনি আছে, নাম হচ্ছে অ। এরপরে আছে নি, এখানে আছে রিকার। তাহলে এই রিকার থাকার কারণে এই অটা ওকার হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে শব্দটা হবে লোক নৃত্য। এখন যেহেতু নৃত্য জফলা আছে, জফলা থাকলে এই শব্দটা কিন্তু দুইবার উচ্চারিত হয়, এই জন্য ত এর মধ্যে হসন্ত আর
পরেরটা উচ্চারিত হবে তয়কার তো। লোক নৃত্য, লোক নৃত্য। কি আপনারা কি আবার আনমিউট করে ফেলছেন নাকি? না, গুড। সবসময় মিউট করে রাখবেন। যদি কারো দেখা দেখা না যায় বোর্ড, তাহলে বোর্ডের মধ্যে ডাবল ক্লিক করলে এটা পিন পোস্ট হয়ে যায়। পিন পোস্ট হয়ে গেলে আপনি মানে বোর্ড আর সরবে না। তাহলে লোকনৃত্য। এরপর দেখেন উপবৃত্ত। শব্দটা হচ্ছে উপবৃত্ত। উপবৃত্ত দেখেন যে প এর মধ্যে একটি অ ধ্বনি আছে, তারপরে ব এর মধ্যে রিকার আছে। এই রিকার থাকার কারণে প এর অটা ওকার হয়ে যাবে। তাহলে শব্দটা হবে উপবৃত্ত। এখন এইটা তো ঠিক আছে। এই যে উপবৃত্ত ত দুইটা, তাহলে প্রথম তটাকে ভেঙে লিখতে হবে, আর পরেরটা তয়কার উচ্চারিত হবে। উপবৃত্ত। লেখা শেষ হলে একটু চ্যাট বক্সে লিখবেন। গুড। শেষ। তাহলে নাম্বার 3। 3 নাম্বার লিখবেন মধ্য। মধ্য অ এর পরের ধ্বনিতে, মধ্য অ এর পরের ধ্বনিতে, মানে যদি মাঝখানে অ ধ্বনি থাকে এবং তার পরের ধ্বনিতে জ ফলা, জ ফলা থাকলে, পরের ধ্বনিতে জ ফলা থাকলে অ ও এর মতো উচ্চারিত হবে। অ ও এর মতো, ও এর মতো উচ্চারিত হবে। অধ্বনি ও ধ্বনির মতো উচ্চারিত হবে। যেমন অধম্য। পাঠের শিরোনাম। আচ্ছা, শোনেন, পাঠের শিরোনাম হচ্ছে শব্দের মধ্যে অধ্বনির উচ্চারণের নিয়ম, অথবা অধ্বনি সংবৃত উচ্চারণের নিয়ম। যেমন অধম্য, অধম্য। শব্দ হচ্ছে অধম্য। তাহলে অধম্যটাকে আমরা কি করে উচ্চারণ করি? তাহলে উচ্চারণ হচ্ছে অধম্য। স্বরয় দয়কার। তাহলে দয় উকার দিতে হবে। সরি, এরপরে হচ্ছে ম। যেহেতু জফল আছে তাহলে ম দুইবার উচ্চারিত হবে, এই জন্য প্রথমটা নিচে হসন্ত আর দ্বিতীয়টা উকার। তাহলে অধম্য। কারণ আমরা বলেছি এই যে শব্দের মাঝখানে অধ্বনি আছে, এই অধ্বনির পরের ধ্বনিতে যদি জফলা থাকে তাহলে এই অটা ওকার হয়ে যায়। এই জন্য অধম্য, দয়কার, ময় নিচে হসন্ত, পরের ময়কার ম, অধম্য। এরপর দেখেন অসভ্য। এই যে আপনারা অনেক সময় গালি দেন অসভ্য, ইতর, জানোয়ার, বদমাইশ বলে, তাই না? ওই অসভ্যটা। তাহলে অসভ্য। দেখেন এই যে দন্ত স নিচে একটি অধ্বনি আছে, মানে দন্ত স্বর সাথে অধ্বনি উচ্চারিত হয়। এরপরে আছে বয় জফলা। এই জফলা থাকার কারণে এই অটা ওকার হয়ে যাবে। তাহলে অ শো। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে বয় জফলা আছে, তাহলে ব কয়টা উচ্চারিত হবে? একটা না দুইটা? আচ্ছা, এইখানে দন্ত স উচ্চারণ হবে না, এখানে উচ্চারণ হবে তালবাস্য। তাহলে অসভ্য, অসভ্য। তাহলে প্রথমটা এই ব হবে, পরেরটা হবে এই ব, অসভ্য। আশা করি লেখা শেষ। লেখা শেষ হলে আবার একটু লিখবেন। লেখা শেষ হলে একটু শেষ। ওকে। নাম্বার 4। 4 নম্বরে লিখবেন মধ্য অ এর আগে, মধ্য অ এর আগে, মানে শব্দের মধ্য অ এর আগে যদি অধ্বনি থাকে, অথবা আ ধ্বনি থাকে, অথবা ও ধ্বনি থাকে, এ ধ্বনি থাকে, অথবা ও ধ্বনি থাকে, তাহলে 4টা শব্দের মধ্যে অ এর আগে, মানে পূর্বের ধ্বনিতে যদি অধ্বনি থাকে, আ ধ্বনি থাকে, এ ধ্বনি থাকে, অথবা ও ধ্বনি থাকে, তবে
অ ও এর মতো উচ্চারিত হবে, তবে অ ও এর মতো উচ্চারিত হবে, ও এর মতো উচ্চারিত হবে। যেমন কমল, কমল। দেখেন শব্দের মধ্যে অধ্বনি, মধ্যের আগে আছে ক, ক এর এখানে আছে একটা অধ্বনি। এই অধ্বনি থাকার কারণে মাঝখানের অটা ওকার হয়ে যাবে, তাহলে শব্দটা হয়ে গেল কমল, কমল। শব্দটা হচ্ছে কানন, কানন। তাহলে এই যে শব্দের মাঝখানে অ আর তার আগে আছে আ, এই আ থাকার কারণে এই অটা ওকার হয়ে যাবে। হ্যাঁ, ক্লাস রেকর্ড করতেছি, সাউন্ড কি কম মনে হচ্ছে? আচ্ছা আমি জানি না ঠিক সাউন্ড কম মনে হচ্ছে কিনা। এই আপনাদের কি মনে হয় সাউন্ড কম? আপনারা একটু বলেন তো সাউন্ড কি কম কম মনে হচ্ছে? সাউন্ড ঠিক আছে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। সাউন্ড ঠিক আছে। দেখেন যেটা বলতেছিলাম, তাহলে কানন, তাহলে কানন হয়ে গেল কানুন, তাহলে কানুন হয়ে গেল কানুন। হ্যাঁ, শব্দটা হচ্ছে বেতন। এই যে চাকরি করবেন যারা, শব্দটা হচ্ছে বেতন। এই বেতন হয়ে যাবে বেতন, হয়ে যাবে বেতন। তবে শুনেন, চাকরি করবেন তো একটু, শেষে কি হসন্ত হবে? উত্তর হচ্ছে না। এই শব্দগুলো শেষে ও, আচ্ছা বেতন শব্দটির মধ্যে হসন্ত হবে, বেতন অধ্বনির উচ্চারণ নেই। কোমল না, শুধু এই বেতন এই শব্দটার নিচে একটা হসন্ত দেওয়া হচ্ছে, আর বাকিগুলোর নিচে হসন্ত দেওয়া হবে না। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 4 নম্বর। 5 নম্বর লিখবেন। 5 নম্বর মধ্য অ এর পরে, মধ্য অ এর পরে মানে শব্দের মাঝখানে যদি অধ্বনি থাকে এবং এরপরে মাত্র যদি দুইটা ধ্বনি থাকে, এরপরে ক্ষীয় অথবা এই যে জ্ঞান লিখতে আমরা যে ধ্বনিটা ব্যবহার করি, পরে ক্ষীয় এবং এই দুটি যুক্ত ধ্বনি, এই দুটি যুক্ত ব্যঞ্জন থাকলে, যুক্ত ব্যঞ্জন থাকলে মানে এই দুটি না, দুইটার যে কোনো একটি, এখানে এইভাবে লিখতে পারেন, এই দুটি যুক্ত ব্যঞ্জনের যে কোনো একটি থাকলে, যুক্ত ব্যঞ্জনের যে কোনো একটি থাকলে অধ্বনি ও এর মতো মতো উচ্চারিত হয়, ও এর মতো উচ্চারিত হয়। যেমন দেখেন অদক্ষ, যেমন অদক্ষ। এই অদক্ষ শব্দটাকে আমরা যদি উচ্চারণ করে লিখি, তাহলে প্রথমে হচ্ছে শব্দের অ, এই যে দ ধ্বনির মধ্যে একটি অধ্বনি ছিল, তাহলে এই অধ্বনির মানে এই ক্ষীয়র প্রভাবে এই অটা উকারে পরিণত হবে। তাহলে অ দোক, দেখেন অ দোক, পরে ক ধ্বনির উচ্চারণ হয় আর শেষে উচ্চারণ হয় খ, তাহলে অদক্ষ। অবজ্ঞা, অবজ্ঞা, তাহলে প্রথমে অ বয়কার অবক, এই যে গ ধ্বনির উচ্চারণ হয়, এরপরে হচ্ছে গা, তাহলে গা ধ্বনিতে একটি চন্দ্রবিন্দু, অবজ্ঞা। এরপর দেখেন বিশেষজ্ঞ, শব্দটা হচ্ছে বিশেষজ্ঞ। আপনারা এটাই লেখেন বিশেষজ্ঞ বানানটা, তাই না? তাহলে কি হবে, প্রথমে বিশে তালবা শয়কার সে আসবে, এরপরে শোক তালবা শয়কার গ আসবে, কারণ এই যে অধ্বনি আছে এইখানে মূর্ধন্য ষ এর মধ্যে, এইটা হয়ে গেছে তালিবা সয়কার বিশেষ হোক। এই গ যেহেতু দুইবার উচ্চারণ হয়, তাহলে প্রথমটা নিচে একটি হসন্ত, আর এরপরে বিশেষজ্ঞ, এখানে চন্দ্রবিন্দু, এই হচ্ছে বিশেষজ্ঞ।
লেখা শেষ হইলে একটু বলেন। শেষ হলে একটু কমেন্টস। ওকে ফাইন, শেষ। তাহলে পাঁচটা দেখেন, পরীক্ষায় এই উচ্চারণ থেকে প্রশ্ন কি করে হয়, আসে হচ্ছে শব্দের আদিতে অধ্বনির উচ্চারণের পাঁচটি নিয়ম লেখো, আর নাম্বার 5, অথবা শব্দের মধ্যে অধ্বনির উচ্চারণের পাঁচটি নিয়ম লেখো। এই হচ্ছে পাঁচটি নিয়ম শব্দের আদিতে এবং অন্তে, সরি মধ্যে। প্রশ্ন হচ্ছে তাহলে কি অন্তেরটা আসবে না? আসলে অন্তেরটা কেন আসে না? অন্ত মানে হচ্ছে শব্দের শেষে অধ্বনি থাকলে বর্তমানে উকারের মতো উচ্চারিত হয়, এটার একটাই নিয়ম। অর্থাৎ শব্দের শেষে, ক্রিয়াপদের শেষে, যে কোনো শব্দের শেষে অধ্বনি উচ্চারণ হলে সেই অটা ও এর মতো করে লিখতে হয়, এটা বর্তমানে আধুনিক বাংলা বানানের নিয়ম। এই জন্য এই দুটা গুরুত্বপূর্ণ। তাহলে এই দুটা প্রশ্নের পরে আমরা আরেকটা প্রশ্ন করব, সেটা হচ্ছে এ ধ্বনির উচ্চারণের পাঁচটি নিয়ম। তাহলে প্রশ্নটা লেখেন, এ ধ্বনির উচ্চারণের পাঁচটি নিয়ম। এ ধ্বনির উচ্চারণের পাঁচটি নিয়ম। এ ধ্বনির উচ্চারণের পাঁচটি নিয়ম। সাথেই পাবনা থেকে 30 তারিখে পাবনা যাব, দেখি পাবনা থেকে কি দিয়ে দাও। আর পাগল একটা হাতে ধরায় দিও না। এ ধ্বনির উচ্চারণের পাঁচটি নিয়ম। এ ধ্বনির উচ্চারণের পাঁচটি নিয়ম। তার মানে এ ধ্বনির উচ্চারণের পাঁচটি নিয়ম। 1 নম্বর, মনে রাখবেন এ ধ্বনিও কিন্তু কার মতো উচ্চারিত হয়, এ সর্বদা এর মতো উচ্চারিত হয়, কখনো কখনো এ আবার ও এর মতো উচ্চারিত হতে পারে, দুইটা দুই রকম। তাহলে 1 নম্বরে লিখবেন তৎসম শব্দের, তৎসম শব্দের এ এর উচ্চারণ, তৎসম শব্দের এর উচ্চারণ সাধারণত অবিকৃত থাকে, সাধারণত অবিকৃত, অবিকৃত থাকে। অবিকৃত মানে হচ্ছে পরিবর্তন হয় না, তার মানে অধ্বনির উচ্চারণ পরিবর্তন হয় না। স্যার কোন কোচিং এ ক্লাস নেন? আচ্ছা নাম না বললাম, কোন কোচিং এ ক্লাস নেই সেটা জেনে আর কি করবেন। দেখেন সংগৃহীত তৎসম শব্দের, ওহ এতক্ষণ বসে বসে লিখলাম, শেষ পর্যন্ত আমাকে দাঁড়াতে হলো, দুঃখিত আমার মনিটর চলে গিয়েছে। আচ্ছা, তাহলে দেখেন তৎসম শব্দের এ ধ্বনির উচ্চারণের নিয়ম। তাহলে তৎসম শব্দে এ এর উচ্চারণ সাধারণত অবিকৃত থাকে, মানে হচ্ছে কোন রকম পরিবর্তন হয় না, অবিকল যা থাকে তাই। যেমন শব্দটা হচ্ছে বেদনা, যেমন আপনাদের জীবনে অনেক বেদনা আছে, তাই না? বেদনা না থাকলে কেউ পড়াশোনা করে? এই বেদনা আছে বলেই তো পড়াশোনা করতেছেন, কারণ একটা চাকরি হইতে হবে, চাকরি না হলে ছেলেদের বিয়ে হচ্ছে না, আর মেয়েদের বিয়ে হয়ে গেছে। দেখেন বেদনা, তাহলে বেদনা শব্দটাকে আমরা কি বলবো? বেদনা। তাহলে দেখেন এই যে বে একার, এই একার কিন্তু ঠিক আছে, অর্থাৎ এখানে প্রথম একারটা দেখতে হবে, এই একারটা ঠিক আছে, কিন্তু মাঝখানের অধ্বনি এটা উকার হয়ে গেছে। আচ্ছা মাঝখানের অধ্বনি কেন উকার হয়েছে মনে আছে কিনা? আমরা 4 নম্বরে লিখছিলাম, 4 নম্বরে লিখেছিলাম যদি অধ্বনি শব্দের মাঝে থাকে এবং তার আগের ধ্বনিতে স্বরেয়, তারপর হচ্ছে স্বরেয়া, অথবা এ, অথবা ও, এই ধ্বনিগুলো থাকে, তাহলে সেটা ওকারের মতো উচ্চারিত হয়। এই জন্য কিন্তু এই অটা ওকার হয়ে গেছে, বেদ না, বেদ না। আবার দেখেন শব্দটা হচ্ছে দেবতা, শব্দটা হচ্ছে দেবতা, এই দেবতাকে আমরা কি বলি? আমরা বলি দেবতা। এই যে দে একার, এই একারের উচ্চারণ কিন্তু এই জায়গায় ঠিক আছে, অর্থাৎ তৎসম শব্দে এই ধ্বনির উচ্চারণ অবিকৃত থাকে, এইটাকে আপনি বদলাতে পারবেন না। লেখা শেষ হলে একটু চ্যাট বক্সে লেখেন যে শেষ কিনা। লেখা শেষ হলে একটু বলেন। শেষ, ওকে। তাহলে নাম্বার 2,
2 নম্বরে আদ্য। আদ্য মানে শব্দের শুরুতে। আদ্য এ। আদ্য এ এর পরে। আদ্য এ এর পরে অ, স্বরে অ অথবা স্বরে আ, দুইটা ধ্বনি। আদ্য মানে শব্দের শুরুতে। শুরুতে যদি এ ধ্বনি থাকে, এরপর যদি অধ্বনি থাকে অথবা আধ্বনি থাকে, তাহলে এ এর উচ্চারণ এর মতো হয়। তবে এ এর উচ্চারণ এ এর মতো হয়। যেমন যেমন দেখেন এক, এইটাকে আমরা সর্বদা কি উচ্চারণ করি? আদ্য এ। আদ্য মানে শুরুতে যদি এ ধ্বনি থাকে আর এরপরে যদি স্বরে অথবা স্বরেয়া থাকে। খেয়াল করেন এখানে ক অধ্বনি আছে। 10 মিনিট পরে লাইন কেটে যাবে, সুতরাং একটু দ্রুত করেন, কারণ এটা আমার পেট বাসন না, পেট বাসনটা এখন লক করা আছে। তাহলে এক, এক কি হয়ে গেল? এক। অয় জফলা আকার ক, এক। এই যে স্বরে জফলা আকার ক, তাহলে এ এর মতো উচ্চারিত হয়ে গেল। এ হচ্ছে একটি মৌলিক স্বরধ্বনি। এরপর দেখেন দেখেন তেমন। তেমন, তাহলে এটার উচ্চারণ কি হয়ে যাবে? এটার উচ্চারণ হয়ে যাবে তয়কার তে, ময়কার, দন্ত ন, নিচে একটি হসন্ত। তাহলে তেমন হয়ে গেল তেমন। নাম্বার 3, 3 নম্বর দিয়ে লিখবেন একার যুক্ত। একার যুক্ত ধাতুর। একার যুক্ত ধাতুর সঙ্গে আ প্রত্যয় যুক্ত হলে, শব্দটা হচ্ছে আ প্রত্যয়। আ প্রত্যয় যুক্ত হলে, আ প্রত্যয় যুক্ত হলে, একার যুক্ত ধাতুর সঙ্গে আ প্রত্যয় যুক্ত হলে সেই সেই এ এর উচ্চারণ, এ এর উচ্চারণ এ রূপে বসে। এ রূপে হয়ে থাকে। তার মানে হচ্ছে এ ধ্বনি এর মতো উচ্চারণ হবে যদি এ ধ্বনির সঙ্গে আ প্রত্যয় যুক্ত হয়। যেমন দেখেন শব্দটা হচ্ছে খেলা। খেলা, তাহলে খেলা প্রথমে আছে একার, পরেরটা আছে আকার। এই পরেরটা আকার থাকার কারণে আগের একারটা ওই যে এ এর মতো উচ্চারণ হবে, শব্দটা হয়ে যাবে খেলা। এরপরে শব্দটা হচ্ছে বেলা। তাহলে বেলা কি হয়ে যাবে? বজ্রফল আকার লয় আকারেলা, বেলা। বজ্রফল আকার লয় আকারেলা। একের শেষে হসন্ত হবে, একটু দিয়ে নেন। এক, কয়ের নিচে কি হসন্ত হবে? দিয়ে নেন। লেখা শেষ আশা করি। শেষ। 4 নম্বর। 4 নম্বরে লিখবেন শব্দের শেষের এর উচ্চারণ। শব্দের শেষে এ এর উচ্চারণ। শব্দের শেষে এ এর উচ্চারণ সাধারণত সাধারণত অবিকৃত, অবিকৃত থাকে। অবিকৃত মানে হচ্ছে এ এ ধ্বনির মতোই উচ্চারিত হয়। যদি শব্দের শেষে এ ধ্বনি থাকে তাহলে এ সাধারণত এর মতোই উচ্চারিত হয়। যেমন পথে, এরপর হচ্ছে ঘাটে, এরপর হচ্ছে হাটে। পথে ঘাটে হাটে, পথে ঘাটে হাটে। আচ্ছা, 5 নম্বরটা আমি দ্রুত এখানে লিখে ফেলি কারণ সময় শেষ আমাদের। লাইন যে কোনো মুহূর্তে কেটে যাবে। এক অক্ষর, যেটাকে আমরা একাক্ষর বলি, একাক্ষর সর্বনাম। একাক্ষর সর্বনাম পদের, একাক্ষর সর্বনাম পদের এ সাধারণত, এ সাধারণত অবিকৃত থাকে। এ সাধারণত অবিকৃত থাকে। মানে একাক্ষর বিশিষ্ট সর্বনাম পদের এ
এইটা কখনো বদলে যায় না, পরিবর্তন হয় না। যেমন কে, কোনো পরিবর্তন নাই, সে, যে, ইত্যাদি, এগুলোর কোনো পরিবর্তন নেই। তাহলে হচ্ছে এই এ ধ্বনির 5টি নিয়ম। আচ্ছা, যারা মানে আজকেও ক্লাসে নতুন অনেকেই আছেন হয়তো, বা আমার সাথে তো ফেসবুকে অ্যাড নেই, বা আমার হোয়াটসঅ্যাপ, ব্যক্তিগত পার্সোনাল হোয়াটসঅ্যাপে অ্যাড নেই। যদি কোনো প্রবলেম হয়, বুঝতে সমস্যা হয়, আমাকে পার্সোনালি ফোন করতে পারেন, অথবা আপনি হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, অথবা যদি আমার ফেসবুক আইডিতে যুক্ত এখনো না থাকেন, কারণ অনেকে ফেসবুক পেজ থেকে আসছেন, সেক্ষেত্রে আমার ফেসবুক দেখতে পারেন শাহ আলম শিশির, SHAHALAM স্পেস দিয়ে শিশির, শাহ আলম শিশির। ইচ্ছা করলে আপনি এই টাইমলাইনও দেখতে পারেন, কারণ এখানেও আমি প্রচুর ভিডিও দিয়ে থাকি। যাই হোক, ক্লাস